জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপি জামায়াত এনসিপি পদ্ধতি নিয়ে মত দেয়নি প্রবাসীদের ভোটাধিকারে রাজি সব দল। এরপর জানিয়ে দিব বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার। আরো জানিয়ে দিব নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর মাঠে থাকা প্রয়োজন এবং জানিয়ে দিব হত্যা মামলা বিভিন্ন মেয়াদে রিমান্ডে সালমান, আনিসুল ও মামুন। এবং সর্বশেষ জানিয়ে দিব 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না বলছে প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। প্রবাসীদের ভোটাধিকারের রাজি সব দল। বিএনপি জামায়াত এনসিপি পদ্ধতি নিয়ে মত দেয়নি। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। কোন পদ্ধতিতে প্রবাসীরা ভোট দিতে পারবেন সে বিষয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দল তাদের মতামত জানায়নি। তারা দলীয় ফোরামে আলোচনার পর নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা এ মতামত জানান। ওই সেমিনারে আগামী 15 মের মধ্যে দলগুলোকে মতামত দিয়ে অনুরোধ জানিয়েছে এসে সেমিনারে প্রবাসীদের ভোটদানের প্রস্তাবিত 3টি পদ্ধতির চ্যালেঞ্জ ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। এতে পোস্টাল ও অনলাইন ভোটিং এর চেয়ে প্রক্সি পদ্ধতি তুলনামূলক সহজ ও বাস্তব ভিত্তিক হিসাবে উপস্থাপন করা হয়। যদিও এই পদ্ধতিতে কিছু ঝুঁকি ও ত্রুটির কথা তুলে ধরে কয়েকটি দল তাদের এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান। সেমিনারে সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আমরা সঠিক পদ্ধতি নির্ধারণ করার চেষ্টা করছি, আপনাদের মতামতকে গুরুত্ব দেব। আমরা কনফিডেন্ট, আমরা শুরুটা করতে চাই, আপনাদের সহযোগিতা বিশেষ করে দলগুলোর সমর্থন চাই। তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে আমাদের প্রধান স্টক হোল্ডার। ভবিষ্যতে আপনাদের দাওয়াত দেব, ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের মতামতের জন্য এবং সর্বোপরি নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই। এর আগে উদ্বোধনী বক্তব্যে এএম নাসির উদ্দিন বলেন, আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি আমাদের রাজনৈতিক নেতারা যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসীদের ভোটিং চালু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, আমরা চাই পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই, অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি, অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। আমরা চালু করতে চাই, অন্তত সীমিত পরিসরে শুরু করতে চাই। আমরা চাই নেক্সট ইলেকশনে শুরু হোক, আপনাদের সমর্থন চাই, আশা করি সমর্থন পাবো। প্রবাসীদের ভোটাধিকার দিতে পোস্টাল, অনলাইন ও প্রক্সি এই 3 পদ্ধতির উপর পরীক্ষা নিরীক্ষা করেছে ইসি। এ বিষয়ে মতামত দিতে গতকাল এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় 21টি দলের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিক, কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিভিন্ন দেশে 1,33 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে। তাদের 70 থেকে 80% বয়স 18 বছরের বেশি। বাংলাদেশের মোট ভোটারের 10% প্রবাসী। তাদের ভোটাধিকারের সুযোগ দেওয়া না হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলা যায় না। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্ধুর হবু বউকে ধর্ষণের সময় ফয়সাল আহমেদ দুর্জয় নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফয়সাল আহমেদ দুর্জয় দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী নেত্রকোনা শহরের বাসিন্দা। তিনি রাজধানীর একটি কলেজে সম্মান 3য় বর্ষে পড়াশোনা করেন। ওই ছাত্রীর সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান 3য় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এই উপলক্ষে তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যান। তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথা মতো তারা সেখানে একটি হোটেলে ওঠেন। সোমবার বিকেল 3টার দিকে ওই ছাত্র হোটেলে থেকে বের হয়ে খাবার কিনতে যান। এ সময় ওই ছাত্রী হোটেলে অবস্থান করছিলেন। এই সুযোগে ফয়সাল পুলিশকে জানান তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রকে আটক করে। এদিকে সুযোগ বুঝে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী ওই ছাত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদকে আটক করা হয়। ওসি জানান, মঙ্গলবার দুপুর উপজেলার বিরিশিরি এলাকার এক রিসোর্ট থেকে অনৈতিক কাজে ধর্ষণ লিপ্ত থাকা অবস্থায় দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।
হয়। এ সময় রিসোর্টে দায়িত্বরত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এছাড়া ভুক্তভোগীর হবু স্বামী ছাত্রলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ মুন্না মিয়া ও ভুক্তভোগী সবাই থানা হেফাজতে আছেন। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ফয়সাল আহমেদ দুর্জয়ের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা দায়ের করেছেন। নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর মাঠে থাকা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে ছিনতাই চাঁদাবাজি চলছেই, আবার খুন খারাপি তো আছেই। দেশের ব্যবসায়ী সমাজ আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া সাধারণত মানুষ ও অশান্তিতে আছে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে না থাকলে অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করত। সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ অন্যান্য সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধ দমনে সম্পৃক্ত আছে। দেশের সর্বত্রই সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কয়েক হাজার অপরাধীকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে গত 17 এপ্রিল এক সংবাদ সম্মেলনে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশিত দায়িত্বই পালন করে যাচ্ছে সেনাবাহিনী। রাজধানী সহ দেশের সড়ক মহাসড়কগুলোতে অবরোধ থাকলে অর্থনীতির সব সেক্টরেই নেতিবাচক প্রভাব পড়ে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অবরোধটাকে মুক্ত করার জন্য গত 2 মাসে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারকৃতদের তথ্য তুলে ধরে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারীরা রয়েছে। অভিযানের সময় সেনাবাহিনী 2 মাস 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত মোট 9370টি অবৈধ অস্ত্র, 2,85,052 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আরো জানান, সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 37টি, সরকারি সংস্থা ও অফিস সংক্রান্ত 24টি, রাজনৈতিক কোন্দল 76টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 95টি। বিভিন্ন মেয়াদের রিমান্ডে সালমান, আনিসুল ও মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক 3 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এর রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় মামুনের 7 দিন এবং আনিসুল ও সালমানের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। সাবেক আইজিপি মামুনকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ির কাজলায় ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ রাসেল। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই মনির হোসেন ভাটারা থানা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের গুলিতে নিহত হন তিনি। গত 13 আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় সালমান এফ রহমান ও আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও গত 4 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না বলছে প্রধান উপদেষ্টা। 2024 সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে। অন্যান্য বছর যে বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে এটার কোনো ধারণা ছিল না, অথবা আন্দাজ করা হয়েছিল যে তাড়াতাড়ি চলে যাবে। তবে দিন যত যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বন্যা বেড়ে যাচ্ছিল, সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না। নানাভাবে প্রস্তাব আসছিল, বাড়ির জন্য টাকা দিতে হবে। টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম। টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছাবে না। তখন প্রস্তাব এসেছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করার, সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না, তবে নামটা জানা ছিল। তখন ভাবলাম যে এটা কি করা যায়, পরে জানলাম এটা সেনাবাহিনী করবে, তখন স্বস্তি পেলাম। আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। তিনি বলেন, ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে, ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার করা হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম। আমরা যে টাকা দিয়েছিলাম
পেলাম তার অর্ধেক টাকাতে কাজটা হয়েছে। উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার দ্বিগুণ চাওয়া হয়, এখানে যা দেওয়া আছে তার অর্ধেক ব্যবহার হয়েছে, একটা আনন্দের খবর।